শেরপুর ময়মনসিংহে পরিস্থিতি ভয়াবহ। বানের পানিতে নারী শিশুসহ 5 জনের মৃত্যু। পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতি 14,421 কোটি টাকা, তথ্য সিপিডির। দুর্নীতির মহাসাগরে দেশ, মন্তব্য উপদেষ্টা শাখাওয়াতের। মন্ত্রণালয়গুলোকে পিওনের 400 কোটি টাকা চুরির মতো ঘটনা রোখার আহ্বান। ঢালাও মামলায় আশুলিয়ায় বিএনপি নেতারও আসামি, স্বজনরা হতভম্ব, এলাকায় চাঞ্চল্য, পুলিশ এখন সতর্ক। চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমায় নিপুণ ছোঁয়া, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী লাখো মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছে দুর্গতরা। বানের পানিতে ডুবে এ পর্যন্ত নারী শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে উন্নতি নেই ময়মনসিংহের বন্যার। 12 ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী। শেরপুর থেকে হাকাম হীরা এবং ময়মনসিংহ থেকে অমিত রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়িঘর, রাস্তাঘাট, চারদিকে থই থই পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। শেরপুরের বন্যা পরিস্থিতি আর অবনতি হয়েছে। দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। নালিতাবাড়ি থেকে নকলা, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী লাখো মানুষ। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বানের পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক কাঁচা আধা কাঁচা বাড়িঘর। বানভাসীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হঠাৎ করে একদিনের বৃষ্টি এরকম করে আমার পানি উঠে বাড়ি ঘর তলায় গেছে গা। খেতা বালিশ কিচ্ছু বাইর করতে পারিনি, পোলা পানা খাওয়া দাওয়া করতে পারতাছি না। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উষা হয়ে এই মুখে চড়ছে। এখানকার মানুষের বাড়ি থাকতাছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি, কিছুই বাইক হয়নি। খাট জীবন বাঁচাছি খালি। সব তোলে। ভোগাই, চিল্লাখালী, মহারশী, কর্ণঝরা, ডিফলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের বন্যায় আক্রান্ত হয় এবং আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। ইতিমধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি 25,000 প্লাস এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আমরা 50,000 প্লাস। এটা আমরা সংখ্যা আরও বাড়তেও পারে। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়ায়। নতুন করে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ। দুর্ভোগে হাজারো মানুষ। আমরা দাঁড়ি আমরা কিভাবে বাঁচতাম এই দাবি আমরা, যে কিভাবে বাঁচতে পারি আমি, কিভাবে বাঁচতাম দিন দিয়ে আমরা এই রাস্তা নিয়ে গেলেই বুঝতে পারবেন আমি কি আলে তাই। আমার যা কিছু আছিল খাট খরচো এই সব ঘরের নিচে ভাই, ঠিক আছে। 2 দিন ধরে খাওয়া নাই ভাই, আমরা মুড়ি খায় থাকতেছি। বাচ্চা ভাতের জন্য কাঁদতেছে ভাই। খাওয়ার মতো কোনো কিছু নাই, আর এখন অসহায় অবস্থা আছে, অসহায় অবস্থা। ধান ক্ষতি হয়েছে, বাড়িতে পানি উঠছে, মাছ গেছে, সবজি ক্ষতি হয়েছে। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। তবে একটি বিষয় হলো, যে পরিমাণ ত্রাণ সহায়তা আমরা পেয়েছি তা আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। 1981 সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না, সো তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে। তবে আমাদের পর্যাপ্ত রকমের আসলে আমাদের প্রস্তুতি আছে। মানবেতর দিন কাটছে বানভাসীদের। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যে জাতীয় বাজেটের 1.81%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করা হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিবেচিত 6টি খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও বন খাত, প্রায় 5,169 কোটি টাকা। ক্ষয়ক্ষতির মধ্যে অবকাঠামো খাত দ্বিতীয় অবস্থানে রয়েছে। মোট
4,653 কোটি টাকা, আর আবাসন খাতের ক্ষতি 2,407 কোটি টাকা। সিপিডির গবেষকরা বলেছেন, এ ধরনের বন্যার প্রকোপ আগামীতে বাড়বে, তাই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা রাখতে হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শুরু থেকে বন্যার কারণ নিয়ে বিক্ষিপ্ত তথ্য পাওয়া গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞ পরামর্শ কমিটি থাকতে হবে, তাহলে বন্যার প্রভাবজনিত ক্ষয়ক্ষতি কমানো যাবে। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, চুরির প্রশান্ত মহাসাগরে পড়েছে দেশ, এখানে ডুব দিলে টের পাবেন না কোথায় কি আছে। সকালে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির সভাকক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন যার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে। এমন দুর্নীতি কমাতে যার যার মন্ত্রণালয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া পতেঙ্গার অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন। এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কি। এখন যেটা হয়ে গেছে ভাই, সেটা তো দুদক আছে, আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা জানেন যে এক একজনের হাজার, আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে বললেন তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছেন। আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন 400 কোটি টাকা? আমি তো দেখিনি ভাই। আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুর্নীতি কমানো। অ্যাটলিস্ট যার যার মন্ত্রণালয় পরপর দুর্ঘটনা ঘটলো, এটার জন্য ইমিডিয়েটলি একটা ইনকোয়ারি বিএসসি থেকে করা হোক, যেটা তাদের করে সবসময়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে 16-17 বছর নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ সীমান্তকে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত ও সহিংস করেছে ভারত। দুপুরে মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর হত্যার শিকার স্বর্ণা দাসের বাড়ির পাশে খাকটেকা বাজার মাঠে এক সভায় তিনি কথা বলেন। এর আগে স্বর্ণা দাসের পরিবারের সাথে কথা বলেন ও আর্থিক অনুদানের টাকা তুলে দেন। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া সব সরকারই সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছে, কিন্তু ভারত তা শোনেনি। জবরদস্তিমূলক সরকার, ফ্যাসিবাদী সরকার, ভোট হরণকারী সরকার, কিন্তু বাংলাদেশের সরকার একটা প্রতিবাদ করবে। কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একদিনও একটা স্টেটমেন্ট বিবৃতি যায়নি এই সীমান্ত হত্যার প্রতিবাদ। পৃথিবীর সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে সহিংস সীমান্ত, সবচাইতে মৃত্যু আর লাশের সারিতে মিছিলে পরিণত করার সীমান্ত পরিণত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় ঢালাও মামলায় শঙ্কিত আশুলিয়ার স্থানীয়রা। যাচাই বাছাই ছাড়া মামলা করায় আসামির তালিকায় নাম উঠে এসেছে স্থানীয় বিএনপির হেভিওয়েট নেতাদেরও। এতে ব্যাপক চাঞ্চল্য ও নানান সমালোচনা এলাকা জুড়ে। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্ট তুলনামূলক বেশি উত্তাল ছিল আশুলিয়া। এতে হতাহত হন অনেকে। আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা হচ্ছে অহরহ। একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতাদেরও। ষড়যন্ত্রমূলকভাবে এসব মামলা করা হচ্ছে বলে দাবি তাদের। মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। আমি বিগত এই বিএনপির আমলে এই 16 বছরে 36টা মামলার আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই যে জুলাই মাসে যে মামলা হয়েছে, সেখানেও আশুলিয়া এবং সাভার মিলা 5টা মামলার আসামি। এখন আবার আমি এই সরকারের আমলে আইসা 2টা মামলার আসামি। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েও আসামি হয়েছেন কেউ কেউ। রাজনীতির সাথে যুক্ত না হয়েও রেহাই মেলেনি কারো কারো। এ নিয়ে দুশ্চিন্তায় তারা। ঢালাও মামলায় বিব্রত নিহতের স্বজন সহ এলাকাবাসী। উত্তাসে অনেক নাম দিয়ে দিছে। আমরা খবরে দেখে তখন আমার বড় ছেলেকে আমি বলছি, বাবা দেখো এটা করছে, আসে ওটা করে আবার আমরা নতুন করে মামলা দিয়ে আসলাম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ছিলাম উত্তরাতে আজমপুরে, কিন্তু আমার নামে সেই ঘটনায় একই দিনের অবস্থায় মামলা হয়েছে আশুলিয়া থানায়। এটা অত্যন্ত দুঃখজনক। একে একে 2টা মামলা আমার নামে হয়েছে। আমি আর তীব্র প্রতিবাদ জানাই। আমার ফ্যামিলি খুব দুশ্চিন্তায় আছে। আমি তো কোনো রাজনীতি করি না, রাজনীতির সমর্থন চাই না। আমার নামে কেন কেস হলো? 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর প্রথম দিকে ঢালাও মামলা হওয়ার কথা স্বীকার করে পুলিশ বলছে এখন আর তা হচ্ছে না।
মামলাগুলো বিজ্ঞ আদালতে মামলা করেছেন। আমার থানায় মামলা নেওয়ার জন্য বলছেন, যে ওসিকে নির্দেশ দিয়েছেন মামলা এফআইআর হিসেবে নেওয়ার জন্য। তবে এফআইআর হিসেবে বাদী যেহেতু মামলা দিয়েছেন, ওই মামলা তো আমরা কিছু করতে পারবো না। তবে তদন্ত করে যাতে নির্দোষী মানুষ হয়রানি না হয় সেই ব্যবস্থা করব। দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধীদের হয়রানি বন্ধে তদন্ত করে মামলা নেওয়ার দাবি এলাকাবাসীর। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের নাম এখন সবার মুখে মুখে, অথচ তাকে হত্যার সব আসামি ধরা পড়েনি এখনো। চাকরিতে বহাল থেকে খুনিরা এখনো আছে দিব্যি। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকে নাড়া দেয়া এই হত্যার ন্যায় বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আবু সাঈদ হত্যা মামলা নিয়ে রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় শাহনেওয়াজ জনি। মধ্য আশ্বিনের সূর্যটা মাথার উপর তেজদীপ্ত আলো ছড়ালেও আবু সাঈদহীন বাড়িটা যেন ফাঁকা। উঠানে বসে মোবাইল ফোনে বাবা খুঁজছেন ছেলে হারানোর খবর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের সময় পেরিয়েছে 2 মাস। আবু সাঈদ হত্যা মামলার সময় গড়িয়েছে 1 মাস, কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে 15 আসামি। বন্দুকের নলে তরুণ সাঈদের তাজা প্রাণ কেড়ে নেয়া হাসিনার অনুসারীরা চাকরিতে এখনো বহাল। এতে হতভম্ব বৃদ্ধ বাবা মা। এখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারলাম না যে বিচার হবে কি না। এখন তো কোনো আশাই নাই বিচার। কষ্ট কেমন লাগে? যাই দোষী প্রকৃত দোষী তাদের আমরা কঠোর বিচার চাই, যেন ফাঁসি হয়। শেষ কথা বলি গেছে আমার বাবা, চাকরির কথা কয়া বাইকতে বিদায় হয়ে গেছে। আমার ছেলের হত্যার বিচার চাই। আমার ছেলে হাসিনা মারি ফেলা লিখে। ভাই ছাড়া ছন্দহীন জীবন যেন বোন সুমি আর ভাই রমজান আলীর। অশ্রু সজল চোখে কষ্টের আর্তনাদ। শঙ্কা, বিচার হবে তো? ভাই মারা গেছে কতদিন হয়, তারপরে আমরা সঠিক বিচারটা পাইতেছি না, বা আসামিদেরকে ধরা হইতেছে না। আমরা শুনতে পাইতেছি না যে তাদেরকে ধরা হইতেছে। সঠিকভাবে তদন্ত করতেছে কি না করতেছে। আমরা চাই সঠিকভাবে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় এনে সঠিক শাস্তি দেওয়া হোক। আসামি যতদিন না ধরবে ততদিন আমরাও আতঙ্কের ভিতরে আছি। আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এই বিচারের অগ্রগতি কারো কাছে আমি পাইলাম না। আইন বিশেষজ্ঞরা বলছেন, তারুণ্যের যুদ্ধে শত শহীদের রক্তে গড়া বাংলাদেশে আবু সাঈদ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আবু সাঈদের যে প্রকৃত আসামি করে যে আবু সাঈদের ভাই যে মামলাটা আদালত দায়ের করেছে, সেই আসামির 2 জন ছাড়া কেউ গ্রেপ্তার হয় নাই। আর এখনকার মামলাটা আইওয়াশ বলে আমি মনে করছি, যেটা নিয়ে কোনো কাজ হচ্ছে না। বিচারের বাণী যে নিভৃতে কাঁদে, সেই কেঁদে কেঁদে বেড়াচ্ছে তাদের সেই সেই কষ্ট, তাদের সেই যন্ত্রণা। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। সাতক্ষীরায় এবার 563টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। খাগড়াছড়িতে দুর্গাপূজাকে জাতিগত সম্প্রীতির উৎসব হিসেবে দেখতে চান আয়োজকরা। সাভারে 191টি পূজা মণ্ডপে রং তুলির শেষ আচরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরার 563টি পূজা মণ্ডপে চলছে প্রতিমায় শেষ মুহূর্তের রং তুলির কাজ। রং সহ জিনিসপত্রের দাম বেশি হওয়ায় এবার বিপাকে প্রতিমা শিল্পীরা। আমরা প্রতি বছর যে হিসেবে টাকা ইনকাম করি বা আমাদের আয় হয়, সে বছর সেই পরিস্থিতির কারণে, দেশের এই পরিস্থিতির কারণে এবছর ইনকাম খুব কম। নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। বাড়তে আরো 120টা প্রতিমা এখানে তৈরি করেছি। আমরা খুব আনন্দের সাথে এই দুর্গাপূজা উদযাপন করব। মায়ের যে আবির্ভাব, সেটা হচ্ছে অশুভ শক্তির নাশের জন্য। আমরা চাই আমাদের শারদীয় দুর্গাপূজায় সবাই যেন সুন্দরভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। দলের ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা যেভাবে সহযোগিতা করছে বা আশ্বাস দিচ্ছে, তাতে করে আমার মনে হয় যে আমাদের আগামীতে মায়ের পূজা আমরা সুন্দরভাবে করতে পারবো। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও পূজা মণ্ডপে প্রতিমা বসানো যায়নি। অন্যবারের তুলনায় এবার ব্যাপক উৎসবে পূজা উদযাপনের আশা সাতক্ষীরার জামায়াতে ইসলামীর। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনও বেশ তৎপর। এবার আমরা প্রশাসনের সাথে যে বৈঠকগুলো করেছি,
সেখান থেকে যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা অনুযায়ী আমরা এবার দুর্গাপূজা করব। আমরা আশা করছি যে প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। মুসলিম হিন্দু সকলকে আমি অনুরোধ করব যাতে করে এই উৎসবটি সুন্দরভাবে মর্যাদার সাথে পালিত হয়, তার জন্য আমাদের সকলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তাদের এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করা উচিত। আমাদের একটি কন্ট্রোল রুম এখানে থাকবে এবং কিউআরটি থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে। যদি কোথাও অনভিপ্রেত কোনো ঘটনার আমরা পেয়ে যাই তাহলে কিন্তু কুইক রেসপন্স টিম সেখানে যাবে। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বাড়ছে খাগড়াছড়ির বাঙালি হিন্দু ধর্মাবলম্বী ও পাহাড়ি ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে। দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবেই দেখতে চান আয়োজকরা। প্রতি বছর নেই, এবারও আমাদের সেই দুর্গাপূজা উদযাপিত হবে। এটা নিয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িয়ে থাকে। আশা করছি প্রতিবার নেই এবছরও আমাদের পূজা যথাযথ আনন্দপূর্ণ হবে। দেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা কিছুটা শঙ্কিত হলেও আশা করছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। খাগড়াছড়িতে এবার 61টি মণ্ডপে পূজা হবে। নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। কোনো ভয় করবেন না, আমরা প্রত্যেক উপজেলার দায়িত্ব নিয়ে দিচ্ছি, দিয়ে দেব। কোনো মন্দিরে কেউ যদি কোনো মাস্তানি করে, গুন্ডামি করে, ফাইজদামি করে, আমরা কিন্তু তাকে ছাড়বো না। সেনাবাহিনী সহ সবাই আমাদেরকে ব্যাপক নিরাপত্তা সহ আর্থিক অনুদানের মাধ্যমে আমাদের দুর্গাপূজা করার জন্য আমাদেরকে উৎসাহ করছেন। যেইভাবে প্রত্যেক মন্দির পাহারা দিচ্ছে, যেভাবে আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, তার জন্য আমাদের এবার পূজা দ্বিগুণ উৎসাহের সহিত আমরা পালন করতে যাচ্ছি। পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি আমরা সরজমিনে, আমি আর পুলিশ কর্মী মহোদয় সরজমিনে পরিদর্শন করছি এবং এখানকার লোকের সাথে আলাপ করছি, তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা বা তাদের আমরা খোঁজ খবর নিচ্ছি, যাতে করে সমন্বয়ের কোনো ঘাটতি না থাকে। অন্যদিকে ঢাকার সাভারে দুর্গাপূজার যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। মণ্ডপে মণ্ডপে চলছে আরাধনার প্রস্তুতি। চাই যে সাভারের সমস্ত হিন্দু মুসলমান সব একসাথে আমাদের এই শারদীয় দুর্গোৎসব আমরা উদযাপন করবো, আমাদেরকে সবাই সহযোগিতা করবো। পূজাটা যাতে নির্বিঘ্নে এবং হলো যে আনন্দ কোনো পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই জন্য যা যা করা দরকার সেটা আমরা নিশ্চিত করব। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবার দুর্গাপূজার মাধ্যমে দেশ সমাজ থেকে মুছে যাবে অমঙ্গল, জাগবে সর্বজনীন মানবিকতা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে 3 পার্বত্য জেলায় কঠিন চীবরদান উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত ভিক্ষু সংঘ। দুপুরে রাঙামাটি বনরূপা মৈত্রীবিহারে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথের। সংবাদ সম্মেলনে তিনি জানান, 18 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত 3 দফা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায়। এমন অবস্থায় কঠিন চীবরদান উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এমন সহিংসতার ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক হামলার কোনো বিচার না করে নামমাত্র তদন্ত কমিটি করা হয়, যা আলোর মুখ দেখে না। সংবাদ সম্মেলনে 3 পার্বত্য জেলার 15টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় 3 মাস পর সশরীরে ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের কোটা আন্দোলনে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। 17 জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে দায়িত্ব ছাড়েন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু তাহের। পরে 18 সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীদের সেশন জটে পড়ার শঙ্কা থেকে ক্লাস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আন্দোলনে শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে ক্লাস শুরু করে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সভা ও অনুদান বিতরণ করা হয়েছে লালমনিরহাটে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতারা ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। শহরের ময়েজ মঞ্জিলে এর আয়োজন করে মহানগর ও কোতোয়ালি থানা বিএনপি।
দুর্গোৎসবে নিরাপত্তায় গাজীপুরে বিএনপির মতবিনিময় সভা ও উপহার বিতরণ করা হয়েছে। শহরের শিববাড়িতে শিব মন্দিরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার। শান্তি ও সম্প্রীতি রক্ষায় ময়মনসিংহে সম্প্রীতি যাত্রা হয়েছে। নগরীর টাউন হল শহীদ মিনারের সামনে থেকে সম্প্রীতি যাত্রাটা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। রাজশাহীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নেতৃত্বে বিভিন্ন গ্রামের বানভাসীদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ঝিনাইদহের দলের কর্মকাণ্ড প্রচারণা ও যোগদান করতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংহতি। তিস্তা সহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং বন্যা ও নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে। স্থানীয় কাচারি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। যানজট নিরসনে খুলনায় অবৈধ ইজি বাইক ও অটোরিকশার প্রবেশ ঠেকাতে যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও নিরাপদ সড়ক চাই খুলনার নেতারা। সিটি কর্পোরেশনের লাইসেন্স ইন্সপেক্টর মোল্লা সেলিম রেজার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুজ্জামান। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের সেবা সপ্তাহ উপলক্ষে আশুলিয়ার জিরাবো এলাকার একটি কলেজের মাঠে নানামুখী সেবা কার্যক্রমের আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব সাভার। এর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে টাঙ্গাইলে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়, পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সুনামগঞ্জের ছাতক উপজেলার মহিষাপুর গ্রামের ফারুক মিয়া হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সিলেট সুনামগঞ্জ সড়কে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রির দায়ে সুলতানস ডাইন প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নগরীর জিন্দাবাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামলপুর কায়স্থ জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সৈয়দ সরফরাজ হোসেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শেরপুর ময়মনসিংহে পরিস্থিতি ভয়াবহ। বানের পানিতে নারী, শিশুসহ ৫ জনের মৃত্যু। পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতি ১৪,৪২১ কোটি টাকা, তথ্য সিপিডির। দুর্নীতির মহাসাগরে দেশ, মন্তব্য উপদেষ্টা শাখাওয়াতের। মন্ত্রণালয়গুলোকে পিওনের ৪০০ কোটি টাকা চুরির মতো ঘটনা রোখার আহ্বান। ঢালাও মামলায় আশুলিয়ায় বিএনপি নেতারও আসামি, স্বজনরা হতভম্ব, এলাকায় চাঞ্চল্য, পুলিশ এখন সতর্ক। চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমায় নিপুণ ছোঁয়া, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।